নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো পিইউএমডিটি 2024 কাউন্সেলিং নোটিফিকেশান নিয়ে। তো এই ভিডিওর বিভিন্ন পার্ট থাকবে পরপর। তো আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করব যে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান পিইউএমডিটি থেকে রিসেন্টলি তারা পাবলিশ করেছে, তো সেখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের ফলো করতে হবে যারা তোমরা এখানে এবার অ্যাডমিশন নিচ্ছ। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমার সামনে একদম রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, রূপান্ন ডিবি 118, সেক্টর 1, সল্টলেক সিটি, 7,64,000 তোমার কলকাতা। 27 তারিখ হচ্ছে এই আপডেটটা বেসিক্যালি এসছে, কাউন্সিলিং নোটিফিকেশান পিইউএমডিটি 2024। তো এখানে কী কী এসছে নোটিফিকেশানে? দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াইড ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 14 of 2014 enacted the West Bengal Joint Entrance Examination Board Act of 2014 and empowered to conduct common entrance examination for selection of candidates for admission to undergraduate and postgraduate professional, vocational and general degree courses in defined institution in the state of West Bengal and to conduct the online counseling process or otherwise adopting a single window approach। তো এখানে বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে 2014 এই অ্যাক্ট আনা হচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামিনেশন বোর্ড অ্যাক্টের মাধ্যমে এখানে কমন এন্ট্রান্স টেস্ট নেয় এবং তারপর সেইখান থেকে তোমার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের সিলেক্ট করা হয় বেসিক্যালি, এবং সেখানে ভোকেশনাল, প্রফেশনাল কোর্সে এবং জেনারেল ডিগ্রি কোর্সেও নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সকল ইউনিভার্সিটি আছে সেই সকল জায়গাতে। ওকে, তো এইখানে আরও যেটা বলা হচ্ছে, অ্যান্ড ওয়ারাস ফর দ্য একাডেমিক সেশন 2024 to 2025 দ্য বোর্ড আফটার কন্ডাক্টিং দ্য কমন এন্ট্রান্স এক্সামিনেশন পিইউএমডিটি 2024 for admission to postgraduate courses in Presidency University would arrange the e-counseling and provision allotment as well। তো এখানে ধরো যারা পিইউএমডিটি 2024 দিয়েছো তাদের জন্য ই-কাউন্সেলিংয়ের কথা এখানে বলা হচ্ছে, যেখানে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে তাদের অ্যাডমিশন নেওয়ার জন্য। গাইডলাইন্স এবার যদি আমরা দেখি, সেই গাইডলাইন্সে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস রেজিস্টারিং ফর ই-কাউন্সেলিং মাস্ট গো থ্রু দ্য নোটিফিকেশন ভেরি কেয়ারফুলি অ্যান্ড ওয়ান্স রেজিস্টার্ড it is to be constructed that the candidate agrees to all the terms and conditions given hereafter the notices published in its regard। তো যে সকল ক্যান্ডিডেটরা এখানে কাউন্সেলিং করার জন্য তাদের নিজেকে নথিভুক্ত করছে, তাদেরকে খুব ভালো করে এই জিনিসটা দেখতে হবে, এবং যখনই তারা এটা অ্যাডমিশন নেবে বা রেজিস্ট্রেশন করবে, একবার যখন তারা এখানে রেজিস্টার্ড করবে, তাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তো সেটাকে কিন্তু তাদের অবশ্যই সেটা ফলো করতে হবে, তার কথা বলা হচ্ছে। ওকে, এইবার যদি আমরা দেখি নাম্বার 1, যে এলিজিবিলিটি ফর পার্টিসিপেশন ইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেসেস। তো এখানে কী কী এলিজিবিলিটি দরকার, মানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি ফলো করলে এখানে এলিজিবল হবে তুমি এখানে কাউন্সিলিংয়ের জন্য এবং অ্যাডমিশনের জন্য। তো সেগুলো হচ্ছে নাম্বার 1, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার দ্য পিইউএমডিটি 2024 এক্সামিনেশন। তো ক্যান্ডিডেটকে অবশ্যই পিইউএমডিটি 2024 এক্সামিনেশন দিতে হবে, অ্যান্ড হ্যাজ অবটেইনড এ জেনারেল মেরিট র্যাঙ্ক, এবং তাকে অবশ্যই একটা জিএমআর র্যাঙ্ক পেতে হবে, মানে জেনারেল মেরিট র্যাঙ্ক পেতে হবে, হ্যাভিং এলিজিবিলিটি অফ ই-কাউন্সেলিং, আর তাহলেই হচ্ছে সে ই-কাউন্সেলিং করার জন্য এলিজিবল হবে। নাম্বার বি, the candidates must fulfill the eligibility criteria as it mentioned in clause number 3.2 and 3.3 of PUMDT 2024 information bulletin। তো ক্যান্ডিডেটকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে যে ইনফরমেশন বুলেটিনের 3.2 আর 3.3-তে, সেটা অবশ্যই তাদেরকে ফলো করতে হবে, তাহলে হচ্ছে সে এলিজিবল। নাম্বার 2, সিট ম্যাট্রিক্স। তো সিট ম্যাট্রিক্স কি, তো যদি তোমরা জানতে চাও, এটা নিয়ে আমরা আজকে ভিডিও করছি সকালের দিকে, আই বাটনে ভিডিও তোমরা দেখে নিতে পারো। সিট ম্যাট্রিক্স মানে কোন কোন সিটে কোন কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, কোন কোন ক্যাটাগরিতে আমরা ডিটেল ভিডিও করেছি, ওটা দেখলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন সাবজেক্টে তোমার কটা সিট রয়েছে, সে আর্টসের হোক বা সায়েন্সের হোক, সবগুলো কিন্তু আমরা ডিটেলে সেটা ডিসকাস করেছি। নেক্সট, নাম্বার 3, অ্যাডমিশন ফর রিজার্ভ ক্যাটাগরি অফ স্টুডেন্ট। তো এখানে যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আসছে, মানে যাদের রিজার্ভেশন রয়েছে, প্লিজ রেফার টু দ্য ক্লজ 5.0 to 10.0 ফর দ্য পাবমেড পিইউএমডিটি 2024 ইনফরমেশন বুলেটিন। তো ধরো যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের যে এই যে ইনফরমেশন বুলেটিনে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। নেক্সট, লিগাল জুরিসডিকশন, অল ম্যাটার্স pertaining to conduct PUMDT 2024 e-counseling shall fall within the jurisdiction of Calcutta High Court। তো PUMDT 2024 এর যে ই-কাউন্সিলিং যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো সেইটা কিন্তু ফলো করা হবে ক্যালকাটা হাইকোর্ট, এখান থেকে এটা পুরো কন্ডাক্ট করবে, ঠিক আছে। যদি কোনো টাইপের কোনো প্রবলেম হয়, তো সে কোন হাইকোর্ট থেকে এটা কন্ডাক্ট করবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। নেক্সট, রেজিস্ট্রেশন, নাম্বার 5, ক্যান্ডিডেটস হু ডিজায়ার টু টেক অ্যাডমিশন মাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন থ্রু দ্য ওয়েবসাইট। তো যে ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও, তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় গিয়ে? www.wbjweb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, অথবা www.wbjwb.in এইখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে।
অ্যাজ রেজিস্ট্রেশন ফিস। তো এই যে 500 টাকা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করতেই হবে, সে আর্টসে হোক বা সায়েন্সে হোক, আর এটা হচ্ছে তোমার নন রিফান্ডেবল, এই টাকা কিন্তু তুমি কোনোভাবেই ফেরত পাবে না। নেক্সট, ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন কেস অফ এনি রিফান্ড অ্যাড্রেস। তো ক্যান্ডিডেটদের অবশ্যই কিন্তু তাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো দিতে হবে, একাডেমিক যেগুলো ডিটেলস আছে সেগুলো দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিটেলস আছে সেগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর যদি রিফান্ডের যে ব্যাপারটা থাকে সেই অ্যাড্রেসও তো কিন্তু তাকে দিতে হবে, ঠিক আছে। ধরো কোনো কারণে যদি রিফান্ড দেওয়ার দরকার পড়ে তো সেটার কথা বলা হচ্ছে। নেক্সট, ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার। ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই তাদের অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করতে হবে, এবং অথবা রোল নাম্বার যেটা তাদের PUMDET 2024 ছিল। অ্যান্ড অলসো প্রোভাইড ইনফরমেশান রিগার্ডিং পাসিং স্ট্যাটাস, এবং তাদের আরও ইনফরমেশান দিতে হবে পাসিং নিয়ে, যে তারা আদৌ পাস করেছে কি করেনি সেই জিনিসটা, ফুল মার্কস কত পেয়েছে, আর মার্কস অবটেন্ড ইন অনার্স মেজর সাবজেক্ট ইন ইউজি কোর্স, তাছাড়া ইউজি কোর্সে তারা কত নাম্বার পেয়েছে, তো সেইটা কিন্তু এখানে দেখাতে হবে। তো এই জায়গা তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে স্যার আমি 6th সেমিস্টারে পড়ি, আমার এখনও রেজাল্ট দেয়নি। তো দেখো তোমাদের যেই অবধি রেজাল্ট দিয়েছে 5th সেম অবধি, সেই সেমে অবধি অ্যাভারেজ তুমি যেটা পেয়েছো সেই নাম্বারে তুমি এখানে পুট করবে। ক্লিয়ার হয়ে গেল? তো যেটা তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমি বুঝতে পারছি না, আমি তো এক্সামই এখনও শেষ হয়নি, বা এক্সাম আমি দিয়েছি রেজাল্ট দেয়নি, তাহলে আমি কত নাম্বার দেবো? তো 1 থেকে 5th সেম অবধি যেটা পাচ্ছ সেই পার্সেন্টেজ তুমি এখানে দেবে। তো স্যার আমার তো CGPA দিয়েছে, তো CGPAতে কে তোমার কনভার্ট করতে হবে পার্সেন্টেজে, তারপর সেটা এখানে পুট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে প্যাটার্ন। আশা করি তোমাদের কোয়ারি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কশাস অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশান ডিউরিং রেজিস্ট্রেশন। তো যখন তোমরা রেজিস্ট্রেশন করছো তোমাদের খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, যাতে যে ডাটাগুলো তুমি ফোকাস দিচ্ছ সেটা যেন কারেক্ট হয়। দ্যার ইজ নো প্রভিশন টু মেক এনি কারেকশন এডিটিং আফটার ফাইনাল সাবমিশন। তো কোনোভাবে কিন্তু এই যে ফাইনাল সাবমিশন করে দিলে সেটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না to the registration by the candidate. Okay, hence if no choice is available to the candidate or no seat is allotted due to wrong input given by the candidate, WB will not be legally responsible for such wrong input given by the candidates and its further effect. এখানে বলে দিয়েছে যে তুমি যদি কোনোভাবে তুমি ভুল তথ্য দাও বা কোনোভাবে রং তথ্য তুমি যদি দাও, তো তাহলে সেখানে WB দায়ী থাকবে না, সম্পূর্ণ দায় তোমার। তো যদি তুমি ভুল ডাটা দাও বা মিথ্যা দাও ডাটা, তাহলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল কিন্তু হয়ে যাবে, কেউ এখানে কিছু ঠেকাতে পারবে না, আর একবারই এটা সাবমিট করার অপশান রয়েছে। নেক্সট, রুলস অ্যান্ড গাইডলাইন্স। এইবার যদি রুলস অ্যান্ড গাইডলাইন্স আমরা দেখি, যে রেজিস্ট্রেশন ইজ টু বি ডান অনলি অনস বিফোর কাউন্সিলিং স্টার্ট। কাউন্সিলিং স্টার্ট করার আগে একবারই তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। নট রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর নট এলিজিবল ফর কাউন্সিলিং ইন এনি রাউন্ড। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখনও রেজিস্টার করোনি তারা কিন্তু কোনোভাবেই তাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে না, কোনো রাউন্ডেই, সে ফার্স্ট রাউন্ড হোক, সেকেন্ড রাউন্ড হোক, থার্ড রাউন্ড হোক, কোনো রাউন্ডেই তোমাদের ডাকা হবে না, কোনোভাবেই না, কারণ তোমরা রেজিস্ট্রেশন করোনি। নেক্সট, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি কম্পাউন্ডেড ইন 2 রাউন্ডস। আচ্ছা দেখো, ইউজিতে কিন্তু 3টে রাউন্ড ছিল, এখানে 2টো রাউন্ডই হবে, 2টো রাউন্ড হবে, মানে ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্ট। কাউন্সিলিং এবং অ্যাডমিশন এই দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, ইফ এ সিট ইজ অ্যালোটেড on meeting the eligibility criteria and securing a rank in PUMDET 2024, the candidate has to pay requisite seat acceptance fees of 1000 rupees only. তো ধরো তুমি যারা এখানে তোমার সিট অ্যালট করার জন্য তোমার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি পূরণ করলে, তোমার GMR র্যাঙ্কও আসছে, তখন হচ্ছে সেই ক্যান্ডিডেটকে রিকুইজিট সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে 1000 রুপিস, ঠিক আছে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ইউজিতে এটা কিন্তু 2000 ছিল, কিন্তু পিজিতে 1000 করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি, থ্রু দ্য নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI, যাতে খুশি তুমি পেমেন্টটা করতে পারো। নেক্সট, দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস ইজ রিফান্ডেবল। তো এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা তুমি দিচ্ছ এটা কিন্তু রিফান্ডেবল, পরবর্তীতে তুমি পাওয়ারও সুবিধা রয়েছে যদি কোনোভাবে কোনো টাইপের কোনো সমস্যা হয়। ডিটেলস সি দ্য সেকশন 12 রিফান্ড অ্যান্ড উইথড্রল পলিসি, এবং তোমার তার জন্য রিফান্ড পলিসি তোমার দেখে নিতে পারো এখান থেকে। নেক্সট, দ্য বোর্ড উইল নট কনভার্ট রিজার্ভ এনি ভ্যাকান্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরিজ। তোমরা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করছিলে যে স্যার জেনারেলের সিট খালি রয়েছে বা SC/ST-তে সিট খালি রয়েছে, সেখানে কি অন্য ক্যাটাগরি স্টুডেন্টদের অ্যাডমিশন নিতে পারবে? অ্যান্সার হচ্ছে না। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের কিন্তু সেই সিটে দেওয়া হবে না, যে সিট যাদের জন্য শুধুমাত্র সেই ক্যাটাগরির স্টুডেন্টদেরই কিন্তু দেওয়া হবে, তো সেটা কিন্তু ক্লিয়ার কাট তারা বলে দিয়েছে। এরপর দেখি, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ গট অ্যান allotment in any round based on his or her choice must have to report to the university and must complete the document verification. তো ধরো তোমার যে সকল ক্যান্ডিডেটদের যে কোনো রাউন্ডে তাদের নাম এলো, এবং তাদের কিন্তু সাথে সাথে সেখানে রিপোর্ট করতে হবে ইউনিভার্সিটিতে যে এই রাউন্ডে তার নাম এসছে, এবং তারপরে তার ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাকে অ্যাডমিশন নিতেই হবে। ইফ এনি আদারওয়াইজ হি অর শি উইল নট বি এলিজিবল ফর অ্যালটমেন্ট।
তো যদি সেটা সে না করে তাকে কিন্তু অ্যালটমেন্ট দেওয়া হবে না এবং আপগ্রেডেশনও কিন্তু দেওয়া হবে না। তো সেই জিনিসটা আপগ্রেডেশন মানে কি, ধরো কোনো কারণে তার ফার্স্ট লিস্টে আসছে না, তাহলে সেকেন্ড লিস্টে তার নাম আসবে, কারণ দুটোই একটি লিস্ট বেরোচ্ছে। ইউজিতে হচ্ছে 3টে বেরিয়েছিল, এখানে 2টো বেরোবে। তো কোনো রাউন্ডে নেই, তার মানে ফার্স্ট রাউন্ডে যেহেতু নেই তাহলে সেকেন্ড রাউন্ডে তার আসবে, আর সেকেন্ড রাউন্ডে যদি তার না আসে তার মানে তার হচ্ছে না কোনোভাবেই। তো এই হচ্ছে প্যাটার্ন, এখানে এটার কথাই বলা হয়েছে। নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ এ র্যাঙ্ক লেস দ্যান অর ইকুয়াল টু দ্য অ্যাভেলেবল ভ্যাকান্সি, যদি কোনো ক্যান্ডিডেটদের দেখা যায় যে সেম র্যাঙ্ক রয়েছে অথবা অন্য ক্যান্ডিডেটদের সাথে সেম রয়েছে র্যাঙ্কিংয়ে, হি অর শি মে বি অ্যালোটেড এ সিট ডিউ টু বাউন্সিং এফেক্ট। তো তাদের হচ্ছে বাউন্সিং এফেক্ট দেখিয়ে তাদের কিন্তু একটা সিট অ্যালোট করা হবে, মানে দুজনের যদি সেম নাম্বার হয় তো তাহলে এই সিস্টেমটা কিন্তু দেখা হবে। ইন এ টাই ব্রেকারিং মেথোডোলজি অ্যাজ পার সেকশন 2.8 অফ PUMDET 2024 ইনফরমেশন বুলেটিন। তো এটাকে তোমার টাই ব্রেকিং মেথোডোলজি বলা হয়, যেইখানে এর উপর ভিত্তি করে, মানে এই বাউন্সিং এফেক্টের উপর ভিত্তি করে যে ইনফরমেশন বুলেটিনে যে স্টেপ বাই স্টেপগুলো বলা রয়েছে তার উপর ভিত্তি করে তাদের কিন্তু সিট দেওয়া হবে, যদি দুজনের নাম্বার সেমই হয়। ঠিক আছে, এন্ট্রান্সের নাম্বারও সেম হলো, আবার যেই জিনিসটা দেখা যাচ্ছে যে তোমার জিএমআর র্যাঙ্কও সেম হলো একই, তো তখন হচ্ছে এই বাউন্সিং এফেক্টে তাদের কিন্তু স্টেপ নেওয়া হবে তাদের এগেনস্টে। ওকে, নেক্সট আসছে নাম্বার 7, চয়েস অফ সাবজেক্ট ফর অ্যাডমিশন, চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং কী করে করতে হবে, যে আমার কোনটা আমার পছন্দ। ডিউরিং রেজিস্ট্রেশনের সময় ওয়ান্স অ্যাকাডেমিক স্কোরস আর গিভেন, যখন তোমার অ্যাকাডেমিক স্কোর দিয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড রেজিস্ট্রেশন ফিস পেইড, মানে রেজিস্ট্রেশন ফিস তুমি দিয়ে দিচ্ছ, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল সাবজেক্ট অ্যাভেলেবল টু হিম অর হার অ্যাকর্ডিং টু হিজ অর হার র্যাঙ্ক। তো তখন তার সামনে চলে আসবে যে কোন কোন সাবজেক্ট তার কাছে সামনে রয়েছে এবং কী কী অপশন তার কাছে খোলা রয়েছে। অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন দ্য ইনপুট সিলভার বাই হিম অর হার। তো তার যা এলিজিবিলিটি রয়েছে তার উপর বেস করে যেই সাবজেক্টে তার নাম আসছে এবং সেই অনুযায়ী যদি র্যাঙ্ক থাকে, মানে সিট খালি থাকে, তাহলে তাকে সেই জিনিসটা দেওয়া হবে বা তাকে সেই সিটটা তখন দেওয়া হবে। এই হচ্ছে প্যাটার্নটা এখানে বলা হয়েছে। নেক্সট, নাম্বার বি, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড জেনারেল মেরিট র্যাঙ্ক। তো যে সকল ক্যান্ডিডেটদের জিএমআর র্যাঙ্ক দেওয়া হয়েছে ইন অন অর মোর পেপার, একটা অথবা বেশি পেপারে, উইল অপ্ট ফর দ্য প্রেফার্ড চয়েস অফ দ্য সাবজেক্ট ইন অর্ডার অফ হিজ অর হার প্রায়োরিটি ডিউরিং রেজিস্ট্রেশন ফর ই কাউন্সিলিং অ্যালটমেন্ট। তো ই কাউন্সিলিং যখন অ্যালটমেন্ট করা হবে তখন তাকে যে চয়েস দেওয়া হচ্ছে তো সেই চয়েসটাই তাকে কিন্তু মেনটেন করতে হবে। তো তার কথা এখানে বলা হচ্ছে। নাম্বার সি, ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, যদি কোনো ক্যান্ডিডেট কোনো চয়েস না দেয়, অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট, তাকে তাহলে কিন্তু কোনো টাইপের কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না। নেক্সট, ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশাস ওয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস। ক্যান্ডিডেটদের কিন্তু খুব ভালো করে কশাস হতে হবে, খুব ঠান্ডা মাথায় কিন্তু এখানে চুজ করতে হবে যে কোন জিনিসটা সে চুজ করতে চায়, মানে সে কোন সাবজেক্টটা নিতে চাচ্ছে। ওকে, মানে চয়েসটা নিতে চাচ্ছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম পসিবল সাবজেক্ট। তো ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল সাবজেক্ট সিলেক্ট করার জন্য, কারণ দেখো এই জিনিসটা ইউজির জন্য অ্যাপ্লিকেবল ছিল, তো সেম প্যাটার্নটাই পিজিতে তারা কপি পেস্ট করেছে বেসিক্যালি। তো সেইখানে বিভিন্ন সাবজেক্ট নেওয়ার অপশন ছিল, এখানে তো পিজিতে সেম সাবজেক্ট বা একটা সাবজেক্ট, তো তার জন্য এই জিনিসটা কিন্তু অতটা অ্যাপ্লাই হচ্ছে না, একটাই সেম সাবজেক্টে তুমি পিজি করতে পারবে একসাথে, তাই না? তো সেই পার্টটা এখানে কথা বলা হচ্ছে। দিস গিভস এ হায়ার চান্স অফ অ্যালটমেন্ট, দ্য ক্যান্ডিডেটস ক্যান অপ্ট ফর আপগ্রেডেশন। তো আপগ্রেডেশন বলতে বোঝাচ্ছে তোমার যেখানে র্যাঙ্কিং ভালো থাকছে তুমি সেই হিসাবে নিতে পারছো, যেটা আমি বললাম ইউজির ক্ষেত্রে যেটা ছিল যে যারা মাল্টিপল সাবজেক্টে এক্সাম দেয় তাদের ক্ষেত্রে, তো ইউজির সেম সিস্টেম এখানে তারা কপি পেস্ট করে দিয়ে দিয়েছে। তো এই পয়েন্টটা পুরোপুরি ইউজির জন্য এফেক্টিভ, পিজির জন্য না। নেক্সট, চয়েস লকিং। চয়েস লকিংয়ে থাকছে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েসেস। ক্যান্ডিডেটদের কিন্তু তাদের চয়েস লক করতে হবে যে এইটা আমি চাই বা এই সাবজেক্টটা আমি চাচ্ছি উইথ প্রি অ্যানাউন্স ডেট, মানে ডেট যখন দেওয়া হচ্ছে, ধরো দেখো ডেট দেওয়া রয়েছে যেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেই ডেটের আগে কিন্তু তার চয়েস লক করতে হবে যে এই সাবজেক্টে আমি চাচ্ছি, এখানে আমার র্যাঙ্ক হয়েছে। ওকে, ক্যান্ডিডেটস ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ হিজ অর হার লক চয়েসেস। তো ক্যান্ডিডেট কিন্তু সেটা লক করে সেই সাবজেক্টে এই যে র্যাঙ্কিং আমার, তারপর সেটা লক করে তার প্রিন্ট আউট নিয়ে নিতে পারে ভবিষ্যতে দেখানোর জন্য পরবর্তীতে অ্যাডমিশনের সময়। তো সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট ফেলস অর ফরগেট টু লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেডলাইন। তো যদি কোনো ক্যান্ডিডেট ভুলে যায় বা কোনো কারণে মনে না থাকে তার লক করতে নামটা সাবজেক্ট অনুযায়ী, তখন হিজ অর হার লাস্ট সেভ চয়েসেস উইল বি কনসিডার্ড ফাইনাল। তো লাস্ট যেটা সেভ করেছে সেটাকেই ফাইনাল হিসাবে কাউন্ট করা হবে অ্যান্ড উইল বি লকড অটোমেটিক্যালি আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম। এবং অটোমেটিক্যালি ধরো লাস্ট ডেটের আগে সেটাই লক হয়ে যাবে অথবা লক হিসাবে মেনে নেওয়া হবে। তো এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলিং নোটিফিকেশান PUMDET 2024-এর। তো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করব 9 থেকে রাউন্ড 1 মানে
রাউন্ড ডাউন বলতে কি বোঝানো হচ্ছে, মানে মেরিট লিস্ট 1 কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে, এবং মেরিট লিস্ট 2 এর জন্য আমরা আলাদা ভিডিও করবো, সেখানে মেরিট লিস্ট 2তে কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা বেসিক্যালি নাম্বার 8 অবধি ডিসকাস করলাম। তো আশা করি তোমাদের যা যা কোয়েশ্চেন কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন, যারা তোমরা PUMDET দিলে এবং যাদের তোমার GMR র্যাঙ্ক এসছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের কিন্তু ফলো করতে হবে। ওকে, তো আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আমরা ভিডিও নিয়ে আসবো। আর মেরিট লিস্ট 1 এর জন্য এবং মেরিট লিস্ট 2 এর জন্য আলাদা করে ডিফাইন্ড ভিডিও আমরা নিয়ে আসবো, টেনশনে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর ধরো তোমরা যারা PUMDET, পাবডেট এবং JU এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এবং রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা CUET এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে 2025-এর। আর তোমরা রেজাল্ট নিশ্চয়ই আমাদের দেখেছো। এই হচ্ছে আমাদের পাবডেটের রেজাল্ট, নেক্সট এই হচ্ছে আমাদের PUMDET এর রেজাল্ট, নেক্সট এই হচ্ছে আমাদের JU এর রেজাল্ট, নেক্সট এই হচ্ছে আমাদের 2023 এর UG এর রেজাল্ট, এইবার হচ্ছে নেক্সট আমাদের 2023 এর PG এর রেজাল্ট। তো তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্ট অলরেডি দেখেছো। এছাড়া আমাদের 4 জন স্টুডেন্ট রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে এবং 2 জন স্টুডেন্ট পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে। রিসেন্টলি রামকৃষ্ণ মিশনে 3rd র্যাঙ্ক করেছে আমাদের স্টুডেন্ট পোস্ট গ্র্যাজুয়েশনে। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো যা যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766। তাছাড়া আমাদের UGC নেট পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এবং UPSC CSCর কোর্সও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 এবং 2026 এর জন্য। যা যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।